রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়সী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠানটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে একটু হনুমানজিকে প্রণাম করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ উঠানের সামনে জল জমে রয়েছে, এটা গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। ওই 12:30 একটা নাগাদ বৃষ্টি হয়েছিল, তারপরে ভোর থেকে আর বৃষ্টি হয়নি। ওই জন্য সারা উঠানের জল শুকিয়ে গেছে, শুধুমাত্র এই দরজার কাছে একটু জল জমে আছে। আর এই জায়গাটা দিয়ে ধোয়ানি যেয়ে এমন হয়েছে যে ওখানকার মাটি পুরো একদম হালকা হয়ে গেছে, আর সেইখানেই শুধুমাত্র কাদা কাদা আর জল জমে থাকে। আর দেখো প্রায় উঠোনটা কিন্তু সব জায়গাটাই শুকনো। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসি উঠানটা প্রায় সমস্তটাই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। রাস্তার দিকটা বেশ ভালো করে আর ঝাড় দিলাম না, কেননা রাস্তাতে জল জমে আছে আর বড় বড় লম্বুর পাতা পড়েছে, তো সেই পাতাগুলো না ঠেলে ওঠানো যাচ্ছে না, তাই কোনো রকমভাবে একটু ঝাড় দিয়ে সরিয়ে রেখে আসলাম। আর এসেই আগে এই যে বাসির দুয়ারটাতে জল ঢেলে নিচ্ছি। যখনই আমি বাইরে বেরিয়েছি তখনই কিন্তু এক বালতি জল এই সিঁড়ির পরে রেখে দিয়েছিলাম, যাতে আমি উঠানটা ঝাড় দিয়ে বাসি দুয়ারটাকে ঝাড় দিয়ে নিতে পারি। ওদিকে এখনও ঘরটাকে ঝাড় দেইনি, তাই ভাবলাম যে আগে কিছু জামা কাপড় রয়েছে গতকালে, সেই জামা কাপড়গুলোকে আগে সিঁড়ির পর থেকে নিয়ে আগে চুবনি দিয়ে নিই সার্ফের জলে। তাহলে কিনা বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভেজানো থাকলে জামা কাপড়েরগুলো নোংরা খুব তাড়াতাড়ি উঠে যাবে। যেহেতু বাড়িতে কোনো রকম ওয়াশিং মেশিন নেই, হাতেই ওয়াশিং মেশিন আমার, তো এই হাত দুটো দিয়ে যখন জামা কাপড়গুলো কাচতে হবে তাহলে যেভাবে পরিষ্কার হয় আর অল্প পরিশ্রমও লাগে, সেই জন্য সেই বুদ্ধিটাই আগে করলাম। তো আগে এই যে জামা কাপড় সমস্ত কিছু দেখো ভালো করে ভিজে নিচ্ছি। ভেবেছিলাম হয়তো সার্ফে কম পড়ে যাবে, তো দেখছি যে না, মোটামুটি কোটো কাটা ধুয়ে মুয়ে যা সার্ফ ছিল সমস্তটাই একেবারে পারফেক্ট হয়েছে, ভেজানো দেখেই বুঝতে পারছো। আর তার মধ্যে ভাবলাম যে না, এসেছি যখন কলপারে একবারে ব্রাশটা করে নিই, তারপরে গিয়ে ঘরটাকে ঝাড় দেব। আর ব্রাশটা করে এসেই ঘরটাকে ঝাড় দিই, তারপরে এই যে বাবুরা উঠে গেছে তাই ভাবলাম একবারে বিছনাটাকে তুলে নিই। আর ঘরটা যখন ঝাড় দিয়েছি তখনই লোডশেডিং হয়ে গেছিলো, ওই জন্য অন্ধকারের মধ্যে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরেই আবার এই যে কারেন্ট চলে আসলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলো তো, দিনে তো একটা অর্ধেক কাজ হয় না, দিনে কিন্তু হাজার একটা কাজ থাকে। আর একটা সংসারে একার হাতে কতগুলো কাজ করতে হয় সেটা শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানে। যে সংসারের সমস্ত কাজ কিন্তু সবসময় ক্যামেরাবন্দি করা যায় না, ক্যামেরার আড়ালেও এমন কিছু কাজ থাকে সেগুলোকে কিন্তু নিজেদের মতো করে সেরে নিতে হয়। আর সবসময় ফোন অন করে যে কাজকর্ম করা সেটা একদম সম্ভবও হয়ে ওঠে না। আর এদিকে দেখো বাসি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ভালো করে একটু ঝাড় দিয়ে কাঠের বিছনা চাদরটাকে টান টান করে দিয়ে তারপরে সোজা চলে এসেছি এখন নিজের জন্য এক কাপ চা বানাবো। আর এই যে গ্যাসটাকে তো রাত্রেবেলা না, দুপুরবেলায় যখন মাঝি গ্যাসটা পরিষ্কার করি তখনই কিন্তু ঢাকা দিয়ে রাখি। আর রাত্রেবেলা যখন আমার দরকার পড়ে তখন আমি একটা সাইড ঢাকা খুলে নিয়ে আর এক সাইডে রান্নাবান্না করি, এই আর কি। আর সেই সাইডটা তারপরে গিয়ে একটা ভিজে কাপড় দিয়ে মুছে রাখি। তো এখন এই যে সকালবেলা বললাম নিজের জন্য এক কাপ চা বসাবো। দেখো চা বসাতে এসেছি তবুও কিন্তু লোডশেডিং হয়ে গেছে। তোমরা সাইডে দেখেই বুঝতে পারছো আমি ফোনের ফ্ল্যাশটা অন করে জাস্ট চাটা বানিয়ে নিলাম। আর চাটা বানিয়ে নিতে নিতে এর মধ্যে আবার কারেন্টও চলে এসেছে। আর তারপরে এই যে লিকারটা ভালো করে ফুটিয়ে নিয়ে এখন এই যে দুধ দিয়ে গুলিয়ে নিলাম। আর এখন এই যে 4টে বিস্কুট দিয়ে এক কাপ চা। সকালবেলা এটাই হলো আমার ব্রেকফাস্ট। এর উপরে কিন্তু আর কোনো কিছুই খাওয়া দাওয়া করি না। এরপরে সোজা চলে যায় একেবারে প্রায় 2-2:30 পর্যন্ত, কেননা 2 কিংবা 1:30টার দিকে বাবুরা যখন স্কুল থেকে বাড়ি আসে তখন ওদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। এমনও হয় কোনো কোনো দিন 3টাও বেজে যায় এসে খাওয়া দাওয়া করতে করতে, কেননা বাচ্চা দুটো থাকে বাইরে, ওদেরকে রেখে খাওয়া দাওয়া সেজন্য একটা ঠিক বেমানান হয়ে যায়। ওই জন্য ওরা স্কুল থেকে আসলেই তারপরে গিয়ে খাওয়া দাওয়া করি। আর সেই সময়টুকু যদি আমার কাজবাজ হয়ে যায় তাহলে ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তাই সেই ফাঁকে আমি একটু রেস্টও নিয়ে নিই। আর এদিকে দেখো প্রচুর আজকে জামা কাপড়, আর জামা কাপড় তো একটা হাত থেকে না, একটার গায়ের পরে একটা মেলতে হবে, কেননা অপোজিটে দড়ি আছে, তবে সেই অপোজিটে একদম রোদ্দুরও যায় না, হাওয়া বাতাসও লাগে না, শোকাতেও চায় না। আর আজকের ওই বেড কভারটা 2টো তার জুড়ে দিলাম, কেননা এই একটা তারে দিলে বেড কভারটা যেন ঝুলে নিচে লেবে যায়, সেই জন্যই।
এই বর্ষা বৃষ্টির মধ্যে সব থেকে যদি বড় ঝামেলার কাজ হয়ে থাকে তো এই একটাই, এই যে জামা কাপড় কাচা ধোয়া করা আর শুকানো। ভীষণ কষ্ট হয়ে যায় জামা কাপড় কাচা ধোয়া। কালকে তো অনেকটা কাজ হয়ে গেছিলো, পরিশ্রম হয়ে গেছিলো, ওই জন্য কালকে কাচা ধোয়া করিনি, কারণ এই জামা কাপড় তোলা ফেলার পেছনে কিন্তু অনেকটা সময় যায়। আর এদিকে দেখো তরুলতা গাছটা, আমার এই জবা গাছটা পুরো একদম ঝেপে ধরেছে। এতে করে না এই জবা গাছটায় ফুলই ফুটছে না, খুব কম, একটা দুটো। তবে এই তরুলতা ফুলগুলোই যা এত ভালো লাগে, পুরো গাছ ভরে আছে। কিন্তু এই ফুল দিয়ে তো পুজোও দেওয়া যায় না, এই কিছুক্ষণের জন্য ফুটে থাকে, তারপরে গিয়ে আবার বন্ধ হয়ে যায়। আকাশটা মেঘলা, তবুও সাহস করে এই যে গত দুদিনের জামা কাপড় সব মেলে দিলাম। এদিকে জামা কাপড় খাটছিল না, তা আবার ওইদিকে ম্যানেজ করে ওই পেছন সাইডে দড়ি আছে, সেখানে হালকা পাতলাগুলো দিয়ে আসলাম। আর এদিকে আবার এই যে একটু ম্যানেজ করে দিলাম, কোনো দড়ি কোনো রকম ফাঁকাই নেই। ওই সাইডে তো নাগাল পাওয়া যায় না, অনেকটা দূরে বলে, তো ওইদিকে দেওয়া যেত। তো যাই হোক, অনেকটা রিস্ক নিয়ে দিয়েছি। আজকে সকালবেলা থেকে তো রোদ্দুরে দর্শন নেই, এরকম মেঘলা মেঘলা হয়ে আছে, তবে হালকা হালকা হাওয়া হচ্ছে। এই হচ্ছে মনের শান্তি যে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর জামা কাপড়ে তো কমফোর্ট দেওয়া আছে, তাতে করে যদি একটু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়, তারপরে আর কোনোরকম কোনো অসুবিধাই হবে না। এখন স্কুলের টাইম হয়ে গেছে, বাবুদেরকে এদিকে ডেকে তুলে বললাম বই নিয়ে বস, আমি ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো ওদের বই নিয়ে বসাচ্ছি, ওদের বই পড়াচ্ছি, আবার এই ফাঁকে ফাঁকে আবার এদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি, মেলে দিলাম। এখন নিচে যাব, গিয়ে ওদেরকে খাবার বানিয়ে দেবো, তারপরে গিয়ে ওদেরকে স্কুলে পাঠাবো, তারপরে বাদ বাকি কাজ। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর এই তো নিচে নেমে বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে ছিলাম। ওরা বই পড়ছিল, কেননা বই পড়তে থাকলে না পাশে যদি না থাকা হয় তাহলে ওরা ভীষণ পরিমাণে দুষ্টুমি করে, বিশেষ করে ছোটোটার বাদে। কেননা ছোটোটা যখন কোনো কিছু না পারে আমার কাছে জিজ্ঞাসা করে, আর বড়োটা যেহেতু এক ক্লাস উপরে তখন কিন্তু ও সমস্ত কিছু জানে। ও আগের ক্লাসে পড়ে গেছে, আর ছোটো তার পেছনের ক্লাসে, মানে যে ক্লাস বড়োবাবু টপকে যাবে সেই ক্লাসে ছোটোবাবু পড়বে। বড়োবাবু 4-এ পড়ে আর ছোটোবাবু 3-তে। তোর সব কিছুই জানা, এবার ছোটোবাবু সব অজানা। এবার যখনই আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে তখন কি করে, ছোটোটা বড়োটা অমনি মুখ ভাঙানো শুরু করে। আর ও তখন বলে কি, তুই তো না হয় পড়েছিস, তুই সব শিখে গেছিস, আমি তো পারি না, তার জন্য মার কাছে জিজ্ঞাসা করছি। তোর বলতে হলে তুই বল, আর না বললে তুই মুখ ভাঙাস না। এই নিয়ে বেঁধে যাবে ঝামেলা। মনে হয় দুধ দিয়ে কাশবন ঘন, কিন্তু কাছে গেলেই বোঝা যায় যে কাশবনের ঘনত্বটা কতখানি। ওই কথাই বলে না, ঠিক তেমনই। মনে হয় ছেলে দুটো খুবই শান্ত, কিন্তু যদি ওদের পুরো টোটাল রুটিন দেওয়া হয় তাহলে ওরা যে সারাদিন কি করে আর কি পরিমাণে জ্বালাতন করে সে আর বলে বোঝানোর না। বিশেষ করে খাওয়া দাওয়ার সময় তোমাদের তো শুধুমাত্র খাওয়ার থালা বেড়েছি এই পর্যন্তই শেয়ার করি। তারপরে যে ওদের খাওয়ানোর জন্য কতটা কাঠখড় পোড়াতে হয় শুধুমাত্র আমিই জানি। তবে কি বলো তো, সমস্ত কিছু তো আর সবসময় শেয়ার করা যায় না। ওগুলো শেয়ার করতে গেলে কি হবে, ওই যে সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হবে। কেননা ওই যে খাওয়া দাওয়া করছে, চেঁচামেচি করছে, সেই টাইমে যদি আমি এখন ক্যামেরা অন করে ধরি তাহলে তো আমি নিজেই বকা শুনবো। তো সেটা তোমাদের সঙ্গে শুধুমাত্র বলেই শেয়ার করছি। আর এদিকের মগটা দেখো কি পরিমাণে অবস্থা হয়েছে আয়রন জলে। তো ওদিকের গামলা বালতিগুলোও কিন্তু এরকম আয়রন জলে হয়েছিল, তবে এই মগটা না এড়িয়ে গেছিলো। যেদিনকার গামলা ওই মগগুলো পরিষ্কার করা হয়েছিল, তবে এটাকে পরিষ্কার করবো ভাবি তো সেটা আর হয়েই ওঠে না, যেহেতু এই একটা। তো আজ ভেবেই বসেছি যে ওকে আজকে পরিষ্কার করব। কি বলতো, সমস্ত পরিষ্কার জিনিসের মধ্যে ও যেন একাই বেমানান, আর ওকেই যেন চোখে লাগছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে দেবী বৃন্দাবন মানেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মাই গুরবে নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মায়ি সৃজাম্যহং। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর এদিকে আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেল। এর মাঝে কিন্তু আমি হনুমান চালিসাটাও পাঠ করেছি, ঠাকুরকে আরতিও দেখিয়ে নিয়েছি। আর সুন্দর করে এখন এই যে ঠাকুরঘরটাকে সাজিয়ে রেখেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। প্রতিদিনের ন্যায় এই যে ঠাকুরঘর সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া, এটা কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর প্রত্যেকটা ঠাকুরের নাম জপ করে পুজো না দিলে যেন মনে হয় না মনে শান্তি পেয়েছি। মনটা যদি আমি শান্তি না করতে পারি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে, তাহলে যেন কোনো কাজেই ভালো লাগে না। অনেকেই আছে ঠাকুর ঘরে আসে, ঠাকুর পুজো দেয়, ওই ধত্তাক্কা মার পেরেক করে পুজো দিয়ে চলে যায়। আমার যেন সেটা পোষায় না। প্রত্যেকটা কাজ হবে নিট অ্যান্ড ক্লিন আর সুন্দরভাবে, যাতে করে নিজের মন থেকে কোনো রকম কোনো খুঁতখুঁতানি না থাকে। তো তেমনভাবেই কিন্তু আমি পুজো দিয়ে আসলাম, যেটা তোমাদেরকে কখনো সেইভাবে শেয়ার করা হয়নি। এই যে ঠাকুরকে মন্ত্র জপে, তো আরও কিন্তু অনেক মন্ত্র আছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা নেক্সট কোনো একদিন শেয়ার করব। কেননা প্রত্যেকের যদি মন্ত্র দিয়ে শেয়ার করা হয় তাহলে তো ওই 5 থেকে 7 মিনিট লেগে যাবে, তো সেজন্য আর সমস্তটা শেয়ার করলাম না। তবে আমি একটা কথাই বলবো, আমরা সারাদিনে একটি বারই পুজো দেব, তবে সেই বারটা যেন একেবারে মনের মতো করে শান্তি শিষ্টভাবে পুজোটা দেওয়া হয়, ভক্তি শ্রদ্ধা পজিটিভ মাইন্ড নিয়ে। তাতে করেই কিন্তু ভগবান সন্তুষ্ট হবে। ধত্তরকা মারপেরেক দিয়ে পুজো দিয়ে আসলে ভগবান কিন্তু কখনোই সন্তুষ্ট হবে না। আর সেই পুজোতে কিন্তু কখনোই কোনো কিছু তুমি প্রাপ্তি করতে পারবে না। তুমি যদি ভগবানের কাছে কোনো কিছু চাইছো, তাহলে সেইভাবে ভগবানকেও সন্তুষ্টি দিতে হবে, তবে গিয়ে ভগবানের কাছে তুমি পাবে। চাইলেই কিন্তু সবসময় সব কিছু পাওয়া যায় না। আমরাও যদি আমার বাবা মার কাছে কোনো জিনিস চাই, যদি বাবা মার মন পছন্দ মানে কোনো কাজ না করে যদি আমি বাবা মার কাছে কোনো জিনিস চাই, তাহলে কি বাবা মা আমাদেরকে সেই জিনিসগুলো দেয়? ছোটোবেলার কথা বলছি না। তো ভগবানও ঠিক তেমন। তো বাবা মার পরে কিংবা বাবা মার আগে যেখানেই যেভাবে বসাও ভগবানকে, ভগবান তো সেইখানেই বসে। তো ভগবানের কাছেও কিন্তু তুমি যদি কোনো কিছু চাও, তাহলে সেইভাবেই যেতে হবে। আগে তার কাছে তার কর্মটা করতে হবে, তবে গিয়ে তার কাছে যেতে হবে, তবেই পাওয়া যাবে। আর দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে কিন্তু আমি এদিকে অনেকটা কাজই সেরে ফেলেছি। ওই যে সেই কতদিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো, কয় পিস রেখে দিয়েছিলাম, সেটাকে তো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। তো সেটাকে এখন হচ্ছে লবণ হলুদ মাখিয়ে আবার বেগুন দিয়ে তরকারির ঝোল বসিয়ে দিয়ে তারপরে এসেছে এদিকে কচু শাক ভাজতে। আমি যখন স্নান সেরে ওই ছাদের পড়ে গেছি ফুল তুলতে, সেই টাইমে তোমাদের দাদাভাই কচু শাক নিয়ে এসেছে। একটু আগে যদি নিয়ে আসতো, তাহলে আমার স্নানের আগে কচু শাকগুলো কাটা হয়ে যেত। তো ওই আর কি, এখন ওই রান্না বসিয়ে আর এক তরকারির জোগাড় করতে হচ্ছে। তবে স্নানের আগে কচু শাকটা বাছলে কী হতো, এই যে হাত চুলকানি একটা ব্যাপার থাকে না, সেটা ভালো হয়। আর এই কচু শাকে দেখো কত পরিমাণে নোংরা থাকে। কী বলো তো, এখন বর্ষার সময় তো যতই পরিষ্কার জায়গার থেকে তুমি কচু শাক নিয়ে আসো না কেন, কচু শাকের যে ডাঁটাগুলো, ওইগুলোই তো পশলা লেগে ওর গায়ে লেগে থাকবে, সেইগুলোই যেন হাত দিতে কেমন ঘিন ঘিন করে। তো কচু শাক ওইভাবে ডাঁটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে গামলার জলে 2-3 বার করে পাল্টে পাল্টে ধুয়েছি। হাত এত পরিমাণে চুলকাচ্ছিল, তারপরে লবণ আর সর্ষের তেল দুটো একসঙ্গে দিয়ে ভালো করে হাতটাকে ডলে নিয়ে তারপরে এই যে পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছি, কচু শাকটাকে সিদ্ধ বসিয়ে। আর এই দেখো সিদ্ধও হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলোও ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কচু শাকটাকে ভালো করে চেপে জল বের করে নেবো, আর কড়াইটা ধুয়ে গরম বসিয়ে তারপরে কচু শাকটাকে বসাবো। আর এর মধ্যে ছিল না আবার কারেন্ট, তাতে করে আমার ফোনের চার্জটাও সেইভাবে ছিল না। তাই যখনই কারেন্ট এসেছে, তা ভাবলাম কচু শাকটা হতে হতে একটু চার্জ দিয়ে নিই। মাত্র 25% চার্জ ছিল, তো একটু চার্জ দিয়ে নিয়েছি, তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নর্মালি কচু শাক আমরা সবাই ঘরেতে বানাই, ওই জন্য আর বিশেষ করে সেইভাবে রেসিপি শেয়ার করলাম না। আর বেশ কিছুদিন আগেও কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম, তো সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওই জন্য আজকে আর শেয়ার করলাম না। আর রান্নার পরে রান্নাঘরে যা বাসন ছিল সমস্ত কিছু মাজা ধোয়া করে গ্যাস কাউন্টার মুছে পরিষ্কার করে বেশ আধা ঘন্টা মতন বসেছিলাম। তারপর বাবুরা স্কুল থেকে আসলো, ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে এই যে ভাত বেড়েছি। চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম, এখন ওই যে 4:45 মতন বাজে। তো ভাবছি জামা কাপড়গুলোকে তুলবো। আজকে বৃষ্টি তো হয়নি, তবে আকাশটা এইভাবে সারাদিন মেঘলাই হয়ে আছে। তো যাই হোক, বৃষ্টি হয়নি, এটাই একটা বড় কথা।
হালকা পাতলা জামা কাপড় সবই প্রায় শুকিয়ে গেছে। এইগুলো এমন হালকা হালকা ভিজে আছে যে এখন ফ্যানের স্ট্যান্ডে দিয়ে রাখলে মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যে শুকিয়ে যাবে, কারণ এখনও বাবুরা ঘুমিয়ে আছে। তো চলো বক বক বন্ধ করি আর এই জামা কাপড়গুলোকে তুলে ফেলি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কত জামা কাপড়, সবগুলো আবার সঠিক সঠিক জায়গা মতন মেলতে হবে, তুলে রাখতে হবে, কোনটা কোথায় দিতে হবে সেটাও তো সেটিং করতে হবে। কেননা যেখানে সেখানে তো আর সাদা জামা কাপড় আবার সব জায়গায় দেওয়া যায় না, যেখানে সেখানে দিলে আবার দাগ লেগে যাওয়ার ভয় থাকে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো। আর ছাদ থেকে নিচে নেমে এসে আমি জামা কাপড়গুলো কিছু খাটের স্ট্যান্ডে মেলেছি, ছাদের দড়িতে কিছুটা মেলেছি, মানে সিঁড়িঘরের দড়িটায়। তারপরে নিচে এসে আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়েছি। বিকালে যেমন বেসিক সকলেরই কাজ থাকে, ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে এই যে ঘরে দৌড়ে জল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যা দিতে, কেননা সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা কিন্তু আমি দুই সাইডেই জল মিষ্টি দিই, আর সকল ঠাকুরকে জল মিষ্টি দিই না, একটা গোপালকে দিই আর একটা প্লেটে সকলের নামে দিই, এই আর কি। আর এই যে সন্ধ্যা নেমেছে, এখন মা তুলসীকে একটু সন্ধ্যাবাতি দেব। আর আমি কিন্তু তুলসী তলায় সবসময় বাতিটাই দিই, আমি কিন্তু তুলসী তলায় কখনো ধূপ দিই না, কেননা ছোটোবেলায় একদিন আমার দাদু বলেছিল যে তুলসী তলায় ধূপকাঠি দিতে নেই, তো সেইটাই মাথায় আছে। আর সেই থেকেই কিন্তু তুলসী তলায় কখনো দেখবে আমি ধূপকাঠি জ্বালাই না, সবসময় দেখবে প্রদীপই দিই। আর এদিকে জামা কাপড় চেঞ্জ করে এসে দেখি দুজনা বই নিয়ে বসেছে। আমার কত বড় সৌভাগ্য খুলেছে, আর আমাকে ডাকলো যে মা এই অঙ্কটা একটু বলে দিয়ে যাও। তো ছোটোবাবু সেই অঙ্কটা বলে দিয়ে আমি চলে আসলাম ওদের জন্য টিফিন বানাতে। গতকাল তো বাজার থেকে চাউমিন কিনে এনে দিয়েছিল, দুজনার খেয়ে পড়তায় পড়িনি, তো আজ আবদার করেছে বাড়িতে চাউমিন বানিয়ে দিতে হবে। তো সকালবেলায় চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেটাকেই এখন এই যে বানিয়ে নেব। তাহলে চলো এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। ঝুনু তালুকদার, মানসী রয়, লিভিং সিম্পলি, টুম্পা মাঝি, দোলা দাস, অভিজিৎ দে আইডি থেকে প্রিয়াঙ্কা বনু, দিয়া দত্ত, শ্রেয়সী ব্লগ, রাখি মিশ্রা, রূপালী নাথ। সে লিখেছে আমার শাশুড়ি মা কোথায়, আমার শাশুড়ি মা গেছে তার মেয়ের বাড়িতে। আর পাপিয়া ভট্টাচার্য লিখেছে দিদিভাই তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো, তুমি তো অনেক দিন আমাকে কমেন্ট করোনি, তুমি কেমন আছো অবশ্যই নেক্সট দিন আমাকে জানিও। আর কমেন্ট করেছিল অমিত বর্মা আইডি থেকে বনু, বিশু সিং, আমাদের গল্পকথা থেকে সুস্মিতা, রাজু সারিক, চন্দনা দাস। সে লিখেছে দিদিভাই তোমার ব্লগ আমি রোজ দেখি, খুব ভালো লাগে, আর তোমার ব্লগ থেকে আমি এনার্জি পাই। আমারও ছোট ছোট দুটো মেয়ে আছে তোমার বাবুদের মতো, তোমার বাবুদেরকে অনেক ভালোবাসা রইল। আর আমি আসাম থেকে দেখছি, আমার নামটা নিও। নাম কেন, তোমার পুরো টোটাল গল্পটাই আমি বলে দিয়েছি। আর তোমার মেয়েদের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর মানুষের মতো মানুষ হয়ে অনেক বড় হোক। আর এদিকে চাউমিনটা তোমার দাদাভাইয়ের জন্য কড়াইতে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর আমরা তিনজনা প্লেটে সার্ভ করে নিয়েছি। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।